এই বলে আমি ঘরে ঢুকলাম, আর আমার অজান্তেই ইসরাত সব দূর থেকে দেখে নিয়েছে। চাচা, ছেলেটি কে ছিল আপনি যার সাথে এতক্ষণ কথা বলছিলেন? আর বইলো না মা, ওর নাম ইমন। ও হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অভাগা সন্তান। চলেন আমরা এক জায়গায় বসে কথা বলি। চলো। তারপর চাচা আর ইসরাত একটা গাছের নিচে বসলো। কিন্তু মা, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি ইমনের সাথেই পড়ি। ও, তা আমার কাছে কি জানতে চাও? ইমনের পরিবার? কে সে, কি করে, একটু সব বলেন তো। ইমনের পরিবার বলতে এই বস্তি তার পরিবার। মানে? মানে জন্মের কয়েক মাস পর ছেলেটার বাবা মারা যায়, তারপর কয়েকদিন আগে ওর মা মারা যায় একটা দুর্ঘটনায়। তাহলে ও কিভাবে নিজের পড়াশোনার খরচ দেয়? ওকে দেখে আমার খুব মায়া হয়েছিল, তাই আমি ওর দায়িত্ব নিয়েছি। এই বস্তির মানুষ ওকে কিছু খেতে দিলে খায়, নইলে না খেয়ে সারা দিন কেটে যায়। এইসব কথা শুনে ইসরাতের চোখ দিয়ে পড়ে যায়। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কই না তো। চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা চাচা, ও কোনো কাজ করতে পারে না? করে তো, মাঝে মাঝে টুকিটাকি কাজ করে। এই তো কয়েকদিন আগে আমার খুব জ্বর হয়েছিল, সে আমার রিক্সা চালিয়ে যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে আমার চিকিৎসা করেছিল। ও, ছেলেটা অনেক ভালো। জানি না এমন ছেলে এই জগতে আর পাওয়া যাবে কিনা, যে নিজের পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য এত কিছু করবে। থাক চাচা, আপনি কাঁদবেন না। ও হচ্ছে এতিম, বাবা মায়ের ভালোবাসা ছেলেটি বেশি পায়নি। ওকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়। ওর বাবার কি কোনো সম্পত্তি ছিল না? ওর বাবা ছিল একজন বড় মাপের ব্যবসায়ী। তাহলে ইমন বস্তিতে কেন? ওর মা মারা যাবার পর ওর পরিবারের লোকেরা ওর সম্পত্তি জোর করে দখল করে নেয় আর ওকে রাস্তায় বের করে দেয়। পরিবারের লোক যে এমন করতে পারে তা আমার জানাই ছিল না। আচ্ছা, তুমি গিয়ে ইমনের সাথে দেখা করে এসো। না না, আজকে না, আরেকদিন। তাহলে আমি যাই। আচ্ছা, সাবধানে যেও বাবা। ইসরাত জায়গাটি ছেড়ে দিল, কিন্তু ছেড়ে দিতে পারল না হাজারো অনুতপ্ত হওয়ার কষ্ট। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, আমি কিভাবে ইমনের সাথে এত খারাপ ব্যবহার করলাম। দিনের পর দিন আমি ছেলেটাকে অপমান করলাম। পুরো কলেজের সামনে ছেলেটাকে চোর বানিয়ে দিলাম। ওকে অনেক কথা বলে অপমান করেছি। জানি না ওর কাছ থেকে কিভাবে মাপ পাবো। তবে আমি ওর কাছে মাপ চাইবো, আর কোনোদিন ওকে অপমান করব না। ছি, আমি এত নিচে নামলাম যে একটা এতিম সন্তানকে এইভাবে সমাজের চোখে ছোট করে দিলাম। আজ আমি ইমনের কাছে অপরাধী, নিজের কাছেও অপরাধী। ইমন আমাকে ক্ষমা না করলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। এইদিকে আমি চাচা রিক্সা ভাঙার কারণে টেনশন করতে লাগলাম। টেনশনের কারণে ঠিক মতো খাওয়াটাই হলো না। এইভাবে কেটে গেল সারাটা দিন। রাতে দরজা আটকিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় কে জানি টোকা দিল। দরজা খুলে দেখি মামা। আরে মামা, তুই এইখানে? তোকে দেখতে আসলাম, বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? না না, ভিতরে আসো। মামা ভিতরে এসে পরিবেশটা দেখতে লাগলো। তুই এখানে থাকিস কিভাবে? কি করব, নিয়তি যে আমাকে এইখানে পাঠিয়েছে। তুই কিন্তু আমাকে ছোট করছিস। এ মা, না না, আমি তোমাকে ছোট করলাম কই? শোন, তুই যা রিক্সা ভেঙেছিলি, আমি তার জন্য একটা অটো নিয়ে আসছি। কই অটোটা? বাইরে আছে, দেখবি চল। এখন না, পরে দেখব। আয় না আমার সাথে, একসাথে থাকবি। আমি তো একবার বললাম যে যেই দিন বিয়ে করব সেই দিন যাব ওই বাড়িতে। ওকে, তাহলে আমি এখন যাই, আমার কাজ আছে। ওকে, সাবধানে যেও। মামা চলে গেলে আমি বাহিরে বের হলাম অটো দেখার জন্য। দেখলাম গলির সামনে একটা অটো ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর একটা অটো রাখা। আমি দ্রুত রহমত চাচাকে ডাক দিলাম। চাচা, ও চাচা, কই আপনি? কি হলো, ডাকছিস কেন? এইখানে অটোটা কার? সেটাই তো, এটা তো আগে দেখিনি। কি সুন্দর অটো রিক্সা। এটা আপনার জন্য। মজা করার বয়সটা আর মনে হয় গেল না। সত্যি বলছি, এইটা তোমার জন্য, আমার মামা নিয়ে এসেছে। বলিস কি? তাহলে ঘটনাটা শোনো। রিক্সা ভাঙা থেকে শুরু করে যা যা ঘটেছে আমি সব কিছুর বর্ণনা করেছি। এখন তুই কি করবি? আমি ওদের বলে দিলাম যে বিয়ের পর যাব। তুইও পারিস বটে, যা, আল্লাহ তোর সব কিছু ফিরিয়ে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তা তোর কার্ড থেকে কিভাবে টাকা বের করবি? সেটার সিস্টেম আছে। আগে বলো, তোমার কাছে অটোটা কেমন লাগলো?
অনেক সুন্দর হয়েছে। তোমাকে আর কষ্ট করে পায়ে চেপে রিক্সা চালাতে হবে না। হুম। ওকে চাচা, আমি তাহলে ঘরে যাই, তুমি একটা তালা দিয়ে রাখো। ওকে। আমি আমার রুমে এসে পড়তে লাগলাম। কি রে, খাচ্ছিস না কেন? কখন থেকে দেখছি তুই মনমরা হয়ে আছিস। মা, আজকে খেতে ভালো লাগছে না। তোর শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে। আজকে খাবো না, আজকে মনটা ভালো নেই। এই বলে ইসরাত তার ঘরে চলে গেল আর দরজা আটকিয়ে কান্না করে দিল এই ভেবে যে সে একটা এতিম ছেলের উপর এতদিন অত্যাচার করলো, অথচ ইমনের বাবা মা নেই, সাথে তার পরিবারও নেই। বেচারা ঠিকমতো 3 বেলা খাবার খেতে পারছে না। এসব ভাবছে আর নিজের ভুলের জন্য কাঁদতে লাগলো। মেয়েটার হঠাৎ কি হলো? সেটাই তো, বাইরের থেকে আসার পর দেখি মেয়েটাকে বিষণ্ণ লাগছে। ওকে, আমি দেখবো ব্যাপারটা। এইদিকে আমি পড়া শেষ করে চাচার সাথে 2 মুঠো ডাল ভাত খেয়ে নিজের ঘরে চলে আসলাম। পরের দিন ক্যাম্পাসে তানভীরের সাথে হাঁটতে লাগলাম। দোস্ত, আমি আমার হারানো সব কিছু ফিরে পেয়েছি। মাকে ফিরে পেয়েছিস? সেটা পেলে তো এই দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি আমি হতাম। এখন বল, তুই কি কি ফিরে পেয়েছিস? তাহলে শোন কালকের কাহিনী। তানভীরকে আমি কালকে কি কি হয়েছিল সব বলে দিলাম। বাহ, এটা তো খুব খুশির খবর। হুম, চল, আজকে আমি আবার যাব। বলেছিলাম না তুই এ ব্যাপারে কিছুই বলবি না। দেখ, তোর এখন সব হয়েছে, তাই ওরা তোকে অপমান করার যোগ্য না। আচ্ছা, আমি গিয়ে দেখি কি বলে। তুই আজ প্রতিবাদ করবি। দেখি তানভীরের কাছ থেকে ইসরাতের দিকে হাঁটা ধরলাম। কাছে গিয়ে কিছুটা অন্যরকম খেয়াল করলাম। দেখলাম ইসরাতের মন হয়তো খারাপ। ভেবেছিলাম থাপ্পড়টা আমার গালে পড়েছে, পরে দেখি না, আমার গালে মারিনি, ইসরাত তার বান্ধবীর গালে মেরেছে। যেটা দেখে সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক হয়েছে তার বান্ধবী। কি রে, তুই আমাকে মারতে পারলি? পারলাম। তুই কোন সাহস ওকে ছোট লোক বলেছিস? আমরা তো ওকে এই নামে ডেকে এসেছি। আর এই নামে কেউ ওকে ডাকবে না। ইসরাতের বান্ধবী আর আমি রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকে ইসরাতের হলো কি, নাকি এইটাও তাদের নতুন কোনো চাল? ইসরাত হঠাৎ করে আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। আমি চোখটা নামিয়ে ফেলি। এই, তোরা ইমনের কাছে মাপ চাবি এখন। আগে যা করেছিস তার জন্য মাপ চাইবি। কি বলছিস তুই এসব? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। থাপ্পড় কি খাবি, নাকি কলেজ থেকে বেরিয়ে যাবে, নাকি মাপ চাইবি? ইসরাতের বান্ধবীরা আমার কাছে মাপ চাইতে লাগলো। আমি ইসরাতের কাণ্ড দেখে হা হয়ে দাঁড়িয়ে রইলাম। ইমন, তুমি ওদের মাফ করে দাও। দিয়েছি। হঠাৎ ইসরাত আমার হাতটা ধরে আরেক জায়গায় নিয়ে গেল। ওর প্রতিটা কাজ আজ আমাকে অবাক করছে। ও আমাকে একটা নিরিবিলি জায়গায় আনলো। ইমন, আমি তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি, তোমাকে অপমান করেছি অনেক। সবার সামনে থাপ্পড় দিয়েছিলাম, পুরো কলেজে তোমাকে চোর বানিয়ে দিয়েছিলাম। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি ইসরাতের সাথে কি কথা বলবো, এতটাই অবাক হলাম যে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। নাকি আমি স্বপ্ন দেখতে লাগলাম। কি হলো, আমাকে কি মাফ করা যায় না? আজকে আপনার কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, তুমি আমাকে মাফ করে দাও। না না, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমার কারোর প্রতি কোনো রাগ নেই। তুমি রাগ করে এসব বলতেছো? তুমি আজকে আমাকে মাফ না করলে আমি সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। সত্যি, আপনার উপর আমার সব রাগ অভিমান এখন চলে গেছে। এখন গেছে মানে? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক বেশি। তার জন্য আমি অনেক খুশি। আমি তোমাকে আর কষ্ট দিব না। দিলেন তো, নিজের শরীরটা নষ্ট করে। কিভাবে? একজন চোর, ছোট লোক আর রিক্সাওয়ালার হাত ধরে নিজের পবিত্রটাকে কেন অপবিত্র করলেন? প্লিজ এইভাবে বলো না। আমি সত্যি খুব অনুতপ্ত হয়েছি, নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে মাফ করে দিও। বারবার মাপ চাচ্ছেন কেন? আপনি এতদিন যা করেছেন সব তো ঠিক করেছেন, তাহলে মাপ চাওয়ার কি আছে? আমি মানুষ চিনতে ভুল করেছি, তাই তোমাকে এত কষ্ট দিয়েছি, এত অপমান করেছি। এইবার তো বুঝতে পেরেছেন, তাহলে আমাকে আর বিরক্ত করবেন না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। পিছন থেকে ইসরাত অনেক ডেকেছে, আমি শুনেও না শোনার ভান করে চলে এসেছি। কিরে, আজকেও অপমান করলো নাকি? কিরে, কি হয়েছে বলবি তো? একটা জিনিস খুব ভাবাচ্ছে আমাকে। কি, বল আমাকে। ইসরাতের এত পরিবর্তন কিভাবে আসলো? মানে সবকিছু খুলে বল। সব বলে দিলাম। তানভীর তো আমার কথা শুনে অবাক হয়ে আছে। কি বলছিস কি এসব? ইসরাত এগুলো বলেছে?
এইগুলো বলেছে। এইখানে কি ওদের কোনো চাল আছে নাকি? মনে হয় না। কিভাবে বুঝলি? ইসরাতের চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওর চোখ এইবার হয়তো কোনো মিথ্যার ছাপ নেই। ওকে, এইসব নিয়ে পরে কথা বলবো, এখন ক্লাস করি। সেটাই। একটু পর ইসরাত ও তার ফ্রেন্ডরা ক্লাসে ঢুকলো। আমাকে নিয়ে আর কোনো রসিকতা করলো না। আমি আমার মতো ক্লাসগুলো করতে লাগলাম। আমি আর তানভীর সবগুলো ক্লাস করলাম। ক্লাস করে আমি আর তানভীর ক্যাম্পাস দিয়ে হাঁটছি। প্লিজ ইমন, আমাকে মাফ করে দাও। হঠাৎ ইসরাত কোথা থেকে আসলো? আপনি আবার কেন আসলেন আমার কাছে? একটাবার কি আমাকে মাফ করা যায় না? যে ব্যবহার আপনি ইমনের সাথে করেছেন সেটার জন্য কি আপনি মাপ পাওয়ার যোগ্য? ইসরাত কিছু বলতে যাবে ঠিক তখনই তানভীর আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। কিরে, এইখানে আনলি কেন? ওই মেয়ে যাতে তোর কাছ থেকে দূরে থাকে তাই নিয়ে আসলাম। আচ্ছা, আমি যাই তাহলে। ওকে, সাবধানে যা। আমি বস্তিতে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ইসরাতের কথা ভাবছি। আচ্ছা, ইসরাত হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হলো? ও তো আমাকে অনেক ঘৃণা করত, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কি করে হলো? ইসরাতের চোখ তো বলে দিচ্ছে যে সে খুব অনুতপ্ত। ইসরাতের কথা ভাবতে ভাবতে বস্তিতে এসে গেছি। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘরে থাকা কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর চাচা ঘরে ঢুকলো। আরে চাচা, আপনি আমার ঘরে? কেন, আসতে পারে না নাকি? আরে দূর, কি বলছেন আপনি? আসবেন না তো কে আসবে? বাবা, তোর সাথে একজন দেখা করতে এসেছে। কে আসছে? সেটা তুই দেখে নে। কই মা, তুমি ভিতরে আসো। হঠাৎ একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটার দিকে তাকিয়ে আমি হা করে তাকিয়ে রইলাম, কারণ আমার সামনে ইসরাত দাঁড়িয়ে আছে। চাচা, এই মেয়ে এখানে কিভাবে আসলো? এই মেয়ে তো আগেও একবার এসেছিল। ও আচ্ছা, তোরা কথা বল, আমি বাইরে যাচ্ছি। খুব অবাক হচ্ছ আমাকে এখানে দেখে, তাই না? আপনি আমার বস্তিটা চিনলেন কিভাবে? আর আপনি আমার বস্তিতে আগে এসেছিলেন? আগে একবার তোমাকে রিস্কা নিয়ে বস্তিতে আসার সময় তোমাকে দেখেছিলাম, তাই তোমার পিছন পিছন এসেছিলাম। ও, তা আজকে আবার কেন আসলেন? আমি প্রায় এখানে আসি। তা কেন আসেন এইখানে? এইখানে একজন মায়ের কবরের কাছে আসি, যিনি তোমার মতো একজন উদার মন আর পরোপকারী ছেলের জন্ম দিয়েছেন। আপনি আমার মায়ের কবরের সামনে আসেন? আমি তোমার নামে সব জানি, আর তোমার পরিবারের ব্যাপারেও সব জানি। সব কিভাবে জানেন আপনি? আমাকে রহমত চাচা বলেছিল। ও, তোমার এইখানে আমার একটা অনুরোধের জন্য ছুটে আসলাম। কিসের? তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। বললাম তো আপনার উপর কোনো রাগ নেই আমার। তোমার চোখই বলে দিচ্ছে যে তুমি কতটা ঘৃণা করো আমাকে। তা যদি বুঝতেই পারেন তাহলে আপনি আর আমার সামনে আসবেন না। ইসরাতের মধ্যে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আজ এই ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে ফেলবো। আমি তাকিয়ে দেখি ইসরাত একটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি পাগলামি করছেন আপনি? হাত থেকে ছুরিটা ফেলে দিন। তোমার কাছে হয়তো পাগলামি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে নয়, আমি সত্যি বলছি। ইসরাত এর কিছু বুঝে ওঠার আগেই আমি ইসরাতকে ঝাপটে ধরে তার হাত থেকে ছুরিটা নিয়ে নেই। পাগল হয়ে গেছেন নাকি? এইগুলো নিয়ে মজা করে? ইসরাত কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমার থেকে মাফ পাওয়ার জন্য এত কিছু করেছি, আমাকে কি একটা বারও মাফ করা যায় না? আমি কিছু না বলে চুপচাপ ইসরাতের হাত ধরলাম। ইসরাত খুব অবাক হয়ে তাকিয়ে আছে। হাত ধরার জন্য মাফ করবেন? তবে সত্যি বলছি, আপনার উপর আর আমার কোনো রাগ নেই। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো? সত্যি। ইসরাত হঠাৎ একটা কাজ করে বসলো, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইসরাত আমাকে জড়িয়ে ধরেছে। আমি ওর কাজে খুব অবাক হয়ে গেলাম। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। এই বলে আমি ইসরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। সরি, আসলে বুঝতে পারি নাই। ওকে, ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? এতিমের সাথে বন্ধুত্ব করলে তো আপনার সম্মান কমে যাবে, তাই কি দরকার এইসবের? তুমি বেশি বলতেছো। আমি যা বলছি তাই হবে। আজ থেকে আমরা ফ্রেন্ড। পারবেন তো আমাকে বন্ধুর চোখে দেখতে? পারবো। আমাকে তুমি করে বলতে হবেই। না না, তুমি করে বললে কেমন জানি দেখায়। আপনি ঠিক আছে। না, আমাকে তুমি করে বলতে হবেই। ওকে ওকে, বলবো। গুড। এইবার তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আবার আপনি? ও সরি, তা কি করবেন আমার নাম্বার দিয়ে? কেন, ফ্রেন্ড কি কল করতে পারে না? পারে, কিন্তু আর কোনো কিন্তু নেই। এখন নাম্বার দিবা কি না? আমি ভয়ে ওকে নাম্বারটা দিলাম, নইলে আবার কি করে বসে আল্লাহ ভালো জানে। ওকে, আমি তাহলে আজকে যাই। ওকে, বাই।
ইসরাত চলে গেল। আমি আর কিছু না ভেবে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এলিয়ে দিতে ঘুম লেগে এলো 2 চোখে। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই বস্তির পাশে কিছুক্ষণ হাঁটাচলা করলাম। সন্ধ্যায় ঘরে এসে পড়তে বসলাম। এমন সময় চাচা ঘরে আসলো। কিরে, কি করছিস? এই তো মাত্র পড়তে বসলাম। ও, পড় তাহলে। কিছু বলবেন? সকালে তোর মামা এসেছিল তোর সাথে দেখা করার জন্য। তা কেন এসেছিল জিজ্ঞেস করেন নাই? সেই কারণে তো এখনো বলেনি। ওকে, তাহলে আমি যাই, পরে আসবো। আচ্ছা। চাচা চলে গেলে আমিও পড়ায় মন দেই। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইশরাত বলছি। ও তুমি? তা এত রাতে কি মনে করে কল দিয়েছো? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না, মাত্র পড়া শেষ করলাম। তুমি এত রাত পর্যন্ত পড়াশোনা করো? তা তুমি ঘুমাও নাই কেন? কি করব, আমার যে আজকে ঘুম আসছে না। শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে, কিন্তু কেন জানি ঘুম আসছে না। ও, রাতে খাবার খেয়েছো? খেয়েছি, অনেক আগে। তুমি খেয়েছো? না, এখনো খাই নাই। কেন খাও নাই? মাত্র পড়া শেষ করলাম, এখন খাবো। ওকে, তাহলে খেয়ে নাও, পরে কল দিব। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ক্রেডিট কার্ডটা সাথে করে কলেজে নিয়ে গেলাম। আমি আর তানভীর কলেজের এক কোণে বসে আছি। তখনই ইসরাত আসে। আরে, তুমি এইখানে? আর আমি তোমাকে সব জায়গা খুঁজছি। আমাকে খোঁজার কি আছে, আমি তো এইখানে বসে আছি। আজকে আমার একটা ছোট্ট আবদার আছে। কি তোমার সেই আবদার? তানভীর আমাদের কথা শুনে অবাক হয়ে গেল। সে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? ও, তোকে তো কিছুই বলি নাই। তাহলে শোন ঘটনাটা। তানভীরকে সব বলে দিলাম, কাল যা যা হয়েছে। যাক, তোদের মাঝে এমন সম্পর্ক থাকলে আমার আর কিছুই লাগবে না, আমি এতেই খুশি। কি হলো ইমন, আমার আবদারটা রাখবে না? বলুন মহারানী, আপনার কি আবদার? আজকে আমি আর তুমি ক্লাস করব না। কেন? আজকে আমি আর তুমি অন্য জায়গায় গিয়ে ঘুরবো। না না, ক্লাস মিস করা যাবে না। প্লিজ প্লিজ, চলো না, আজকে ঘুরতে যাই। আরে, এত রিকোয়েস্ট করতে হবে না, ইমন যাবে তোমার সাথে। কিন্তু বন্ধু। আর কোনো কিন্তু নেই, তুই যাবি, এটাই শেষ কথা। ওকে, যাব। ওকে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। এই বলে ইসরাত চলে গেল আরেক দিকে। কিরে, ইশরাতের এত পরিবর্তন কিভাবে হলো? সেটা আমিও বুঝতে পারছি না। তবে ইশরাতের কথায় বোঝা যায় যে সেও সত্যি ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। হয়তো। আমি আর তানভীর এইভাবে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর ইসরাত আসলো। চলো আমরা যাই। এখন যাবা? এখন। আর একটু পর গেলে হয় না? কেন, তোমার কি কোনো কাজ আছে? না, আমার আর কি কাজ থাকবে। তাহলে চলো, এখনই যাব। ওকে তানভীর, তাহলে তুই ক্লাসে যা, আমি ইসরাতের সাথে গেলাম। ওকে। আমি আর ইসরাত কলেজ থেকে বেরিয়ে গেলাম। ইসরাত একটা রিক্সা ডাকলো। কি হলো, উঠছো না কেন? তুমি আর আমি এক রিক্সায় যাব? এখানে অবাক হওয়ার কি আছে? আমি রিক্সায় উঠে ইসরাতের পাশাপাশি বসলাম, কিন্তু একটু দূরত্ব বজায় রেখেছি যাতে ওর শরীরের সাথে আমার শরীরটা না লাগে। কি হলো, এত দূরে বসে আছো কেন? পড়ে যাবে তো। না না, পড়বো না, আমি ঠিক আছি। কাছে আসো আরো। ঠিক আছি তো আমি। এই বলে ইসরাত আমার জামা টান দিয়ে তার আরো কাছে বসিয়ে দেয়। ইসরাতের শরীরের সাথে আমার শরীরটা লাগছে, কিন্তু ইসরাতের কোনো রিয়াকশন নেই। এইভাবে কতক্ষণ চলার পর রিক্সা একটা পার্কের সামনে এসে থামলো। আমি আর ইসরাত ভিতরে গেলাম। দুজনে খুব পাশাপাশি বসে আছি। ঘুরতে এসে তোমার ভালো লাগছে না? লাগছে মোটামুটি। আগে কখনো কোনো মেয়ের সাথে এইভাবে ঘুরতে এসেছো? না, তুমি প্রথম। তাই বুঝি। কথা বলতে বলতে ইসরাত আমার কাঁধে তার মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? না, কেন? তাহলে কাঁধে শুয়ে পড়লে যে? ধুর, তুমি মুডটাই নষ্ট করে দিলা। এর জন্যই তোমাকে শাস্তি পেতে হবে। মুড নষ্ট করার আবার শাস্তি হয় বুঝি? তোমার জন্যই হবে। তা কি সেই শাস্তি? আমি এখন তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমার চুলগুলো বিলি কেটে দিবে। পাগল নাকি তুমি? এইভাবে কেউ এইরকম করে নাকি? আমি জানি না, আমাকে নিয়ে এটা করতেই হবে। না, পারবো না। না হলে আমি কান্না করে দিব। ওকে, শুয়ে পড়ো। তবুও কান্না করো না প্লিজ। ইসরাত আমার কোলে শুয়ে পড়লো
আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমাকে নিয়ে ঘুরতে আসার কারণ? সেটা পরে বলবো। ওকে। এইভাবে কিছুক্ষণ ইসরাতের সাথে পার্কে সময় কাটালাম। ইসরাত আমাকে নিয়ে একটা শপিং মলে ঢুকলো। এই, আমরা এইখানে আসছি কেন? চুপচাপ দেখো, কোনো কথা বলবা না। ওকে। ইসরাত কয়েকটা শার্ট আর প্যান্ট নিয়েছে, তাও আবার আমার মাপ দিয়ে। মার্কেটিং করে আমরা দুইজন বাইরে আসলাম। এই নাও, এগুলো তোমার জন্য কিনেছি। আমার জন্য আবার কেন কিনতে গিয়েছো? চুপচাপ থাকতে বলছি না? এখন এগুলো নাও। না, আমি নিতে পারবো না। কি হলো, এগুলো নিবা না? ও যেই পরিমাণে রেগে আছে, জানি না আমাকে আবার কি করে, তাই ভয়ে ভয়ে ওর হাত থেকে ব্যাগগুলো নিলাম। কাল তুমি এগুলো কলেজে পড়ে আসবা। এইগুলো পরে আসতে হবে? হবে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, সেইখানে কিছু খাবার খেয়ে বেরিয়ে আসলাম। ইসরাত একটা রিক্সা ডাক দিল। আমি আর ইসরাত রিক্সায় পাশাপাশি চেপে বসলাম। আচ্ছা, তুমি যে আজকে কলেজ মিস দিয়ে আমার সাথে ঘুরতে এসেছো, তোমার বাবা কিছু বলবে না? না, বাবা কিছুই বলবে না। কেন? কারণ আমি কোনোদিন কলেজ মিস দেই নাই। আজ একদিন মিস দিলে কোনো সমস্যা নাই। ও। ইসরাত তার বাড়ির সামনে নেমে গেল, আর আমি চলে এলাম বস্তিতে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে থেকে খেয়ে আসার কারণে পেট ভরে আছে। এমন সময় চাচা আমার ঘরে আসলো। চল, আজকে আমাদের সাথে খাবি। না চাচা, আজকে বাইরে খেয়ে এসেছি। বাইরে খেয়েছিস মানে? মানে একজনের সাথে ঘুরতে গিয়েছিলাম তো, সে আমাকে খাইয়ে দিয়েছে। ও, তাহলে জিরিয়ে নি। চাচা চলে গেল। আমি বসে বসে একটা বই নিয়ে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পড়তে পড়তে চোখে ঘুম লেগে গেছে। কখন যে ঘুমিয়ে পড়লাম তার হিসেব নাই। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, আর আমার সামনে মামা বসে বসে একটা বই পড়ছে। আরে মামা, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমাকে ঘুম থেকে ওঠেননি কেন? তোকে ঘুমে দেখে তোকে আর বিরক্তি করিনি। ওকে, তা বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো, কিন্তু তোর নানা খুব অসুস্থ আগের চেয়ে। সময় পেলে একদিন দেখা করতে যাব। আমার সাথে এখন আয়। না মামা, আজকে না, আরেকদিন যাব। এইভাবে মামার সাথে কিছুক্ষণ কথা বললাম। তাহলে আজকেই যাই, আবার আরেকদিন আসবি। ওকে। তোর যা যা লাগবে সব আমাকে বলিস। আচ্ছা। এই বলে মামা চলে গেল। আমি অজু করে মায়ের কবরটা জিয়ারত করলাম। তারপর বস্তির গলিতে হাঁটাহাঁটি করতে লাগলাম। এমন সময় তানভীর কল দিল। বল। তুই কি চলে আসছিস নাকি ইসরাতের সাথেই আছিস? আমি তো দুপুরে চলে আসছি। শালা, একটা কল দিতে পারলি না? মনে ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এখন তো আর আমাকে মনে পড়বে না, এখন তো ইসরাতকে পেয়েছিস। শালা, তোরে পাইলে দেখাবো মজা। তুই তোর সাথে ইসরাতে তুলনা করস কেন? কেন করলে সমস্যা কি? তুই কই আর ইসরাত কই? থাক, আর সুনাম করতে হবে না। তা কেন কল করেছিস? কয়েকদিন পর আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমি চাই তুই সেখানে অংশগ্রহণ করবি। ধুর, কি যে বলস তুই। আচ্ছা, তুই কাল আয়, সব কালকেই বলবো। ওকে। তানভীর কল কেটে দিল। আমি বাইরে থেকে কিছু খাবার কিনে ঘরে নিয়ে আসলাম। ঘরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়ার ফাঁকে খাবারগুলো খেয়ে নিলাম, আবারও পড়তে লাগলাম। এমন সময় কেউ একজনের কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইশরাত বলছি। ও তুমি? তা কি করছো? এই তো পড়ছি। তুমি? আচ্ছা, তুমি এত রাত পর্যন্ত কিভাবে পড়তে পারো? আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো কোনোদিন এত রাত পর্যন্ত পড়ি নাই। তাহলে এখন জেগে আছো কেন? তোমার সাথে কথা বলবো, তাই জেগে আছি। ও, তা রাতে খেয়েছো? খেয়েছি। তুমি? আমিও খেয়েছি। কাল কিন্তু অবশ্যই আমার দেওয়া শার্টটা পরে আসবে। যদি না পড়ে যাই তাহলে? তাহলে তোমার একদিন, আমার যে কয়দিন লাগে। ওকে, পড়বো। তোমাকে আমি নতুন সাজে দেখতে চাই। ওকে। আচ্ছা, আমার ঘুম আসছে। আর একটু কথা বলি। আমার যে ঘুম আসছে। ওকে, তাহলে তুমি ঘুমাও, পরে না হয় কথা বলবো। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। শুয়ে শুয়ে ভাবছি ইসরাতের কথা। ও কিভাবে এতটা পরিবর্তন হলো। আগের ইসরাতের সাথে এখনকার ইসরাতের আকাশ পাতাল ব্যবধান। কিভাবে তার এই উন্নতি হলো। ইসরাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। তারপর ইসরাতের দেওয়া জামাগুলো পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার পর সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো এলিয়েন এসেছি। তানভীরের সাথে দেখা হতেই, কি মামা, তোকে তো আজকে অন্যরকম লাগছে। কিরকম লাগছে? প্রকাশ করার ভাষা নেই আমার। হয়েছে হয়েছে, আর প্রকাশ করতে হবে না। কিভাবে কি হলো আমাকে একটু খুলে বল।
ক্লাসের পরে বলবো। আমি দূরে তাকিয়ে দেখি ইসরাত আমার দিকে এগিয়ে আসছে। ইসরাত আমার কাছে এসে কোনো কথা না বলে চুপচাপ আমাকে দেখতে লাগলো। বাহ, আজকে তোমাকে দারুণ লাগছে। তাই বুঝি? কেন, আমি কি মিথ্যা বলছি? না মোটেও না, ইসলাম মিথ্যা বলেনি। আজকে সত্যি তোকে অন্যরকম লাগছে। থাক, আমারে আর লজ্জা দিস না। কই তোমাকে লজ্জা দিলাম, যা সত্যি তাই বলেছি। দেখিস না, অনেকে তোর দিকে তাকিয়ে আছে। দূর বাদ দে, ক্লাসে চল। চল। ইমন, প্রতিদিন তো তানবীরের পাশেই বসো, আজকে আমার পাশে বসতে হবে। আমি ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে কি এই মেয়ে? কি হলো, বসবে? তা কি করে হয়? ওকে, আজকে ইমন তোমার পাশে বসবে। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। তানভীর অন্য একজনের সাথে বসলো আর আমি ইসরাতের পাশে বসলাম। ইসরাতের ফ্রেন্ডরা আসলো, আমি তাদের দেখেও চুপ করে রয়েছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।